দর্শক, এই মুহূর্তে আমরা আছি যমুনার সামনে এবং আপনারা ইতিমধ্যে জানেন যে বিসিএস পরীক্ষার্থী যারা আছে তাদের তারিখ জটিলতা নিয়ে কিন্তু তারা সকালে পিএসসির সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন এবং সেই অবস্থানের প্রেক্ষাপটে কিন্তু আজকে তারা যমুনার সম্মুখে অবস্থান নেওয়ার কথা ছিল এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু সেই যমুনার সামনে যে রাস্তাটি আছে সেই রাস্তায় কিন্তু তারা চলে এসেছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। এক পাশে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা আছেন তারা কিন্তু অবস্থান নিয়েছে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিসিএস পরীক্ষার্থী যারা আছে তারা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর ঠিক সামনে অবস্থান করছে এবং তারা কিন্তু তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো কিন্তু উপস্থাপন করবেন তেমনটাই বোঝা যাচ্ছে। আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে তাদের পক্ষ থেকে একজন কিন্তু এগিয়ে যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে, যিনি দর্শক, যেমনটি বলছিলাম যে ৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে সরকারি কর কমিশন পিএসসির সামনে কিন্তু বিক্ষোভ করেছিল সকালবেলায় এই বিসিএস পরীক্ষার্থীরা এবং সেই বিক্ষোভ শেষে কিন্তু তারা ঘোষণা দিয়েছিলেন যে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে তারা আসবে এবং সেই কথা মোতাবেক কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু তারা অবস্থান নিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের পক্ষ থেকে কিন্তু একজন কথা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে। করেন যা মন তা করেন। দর্শক, থাকুন আমাদের সাথে, আমরা একটু শোনার চেষ্টা করব আসলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তারা কি বলছে। দর্শক, আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তাদের কী কথোপকথন হচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষ পরীক্ষার্থী যারা আছে তারা কিন্তু অবস্থান নিয়েছে যমুনার সামনে এবং তাদের পক্ষ থেকে কিন্তু কথা বলা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে। দর্শক, আপনাদের শোনানোর চেষ্টা করবো আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তাদের কী কথোপকথন হচ্ছে। তেমন শেষ একটা জায়গা রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির কাছে আমরা একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসছি, উনি যদি এই ব্যাপারে একটু কনসার্ন হয় তাহলে আমাদের জন্য একটু জাস্ট মনের শান্তি, যে না ওনার কনসার্ন। বুঝতে পারছি, আমি বলি আমি বুঝতে পারছি। এটা তো মূলত কাজটা ছিল পিএসসি অথরিটি। এখন আপনারা যারা ওখানে আবেদন করলেন আপনাদের মনে এখন এখানে হবে না, এটা আমাদের সর্বোচ্চ লেভেলে জানানো দরকার। এই তো সর্বোচ্চ লেভেলে জানানোর জন্য এখানে আসছেন। এই তো এখন ঘটনা হচ্ছে যে এই যমুনা রেসিডেন্স আপনারা জানেন তো ৫ আগস্ট পরবর্তী সময়ে অনেক ঝামেলা যে অবস্থা তৈরি হয়েছিল, ওই জন্য এইটার পরে পুরো আগস্টে কিন্তু এটা খুব খারাপ অবস্থা ছিল। একটা রাষ্ট্রপ্রধান
বা সরি সরকার প্রধান এখানে থাকবে, তার যদি এই অবস্থা যদি হয় মানে এটা তো তার তো নিরাপত্তার ঘাটতি দেখা দিবে। ঠিক আছে, ওই জন্য পরে কিন্তু সিদ্ধান্ত এইখানে কোনো ধরনের সবার সমাবেশ হবে না, সভা সমাবেশ না, কোনো হচ্ছে ইয়েতে যে সারাদিনই বরং দিবে না, দিবে কোথায়? অফিসে কার্যালয় যেটা ওই যমুনার ওইখানে কি বলে ওই যে ওইখানে একটা আছে, আরেকটা আছে এই জিনিসগুলো যারা যে মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে সেই মন্ত্রণালয়ে আপনারা গিয়ে আমরা তো আসলে আমাদের তো মেইনলি অথরিটি পিএসসি, আমরা পরীক্ষার্থী, তারা পরীক্ষা নিয়ন্ত্রণ। এর বাইরে তো আমাদের কোনো থার্ড পার্টিতে ডাকাত যাওয়ার দরকার নেই। ওইখানে আমরা লাগাতার চেষ্টা করে ফেল করে, মানে একটা যখন আমি তো পেশায় চিকিৎসক একজন, আপনি যখন একটা রোগী আপনার সমস্ত ধরনের ট্রিটমেন্টে ফেল করে, তখন তো আপনি তাকে আইসিইউতে নেন, তার আগে তো নেন না, তার আগে তো আপনি তাকে কনজারভেটিভ ট্রিটমেন্টে রাখেন। তো আমাদের এখন অবস্থা চলে গেছে, আমাদের এই ব্যাপারটা আইসিইউতে চলে গেছে। এখন হয় এটা বাঁচবে নয় মরবে। তো সেই ক্ষেত্রে আমরা এখন আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ চেষ্টা, আচ্ছা আমি বলি, আরে মরা কি পরীক্ষা দিতে, মরা কি পরীক্ষা দেবে, এক একজনের এক একটা দাবি। কিছুদিন আগে একজন একটা গ্রুপ আসলো আন্দোলনকারী, তার চাকরি নাই, চাকরি পেয়ে আবার হারাইছে। কিছু আছে চাকরি চাই, কিছু আছে আবার ওই যে অটো প্রমোশন চাই, কিছু আছে অটো পাস চাই, এক একজনের এক এক। আমাদের এটা তো এমন না যে সুইসাইড খাওয়ার ব্যবস্থা আছে। জ্বরটা কমে যায় যাওয়ার জন্য 44 শেষ করে। আচ্ছা এটা তো আমাদের কিন্তু এটা নলেজ। আচ্ছা আমি একটু বলি, এইখানে যেটা রাতের যে বিষয়টা, এটা আমি কখনোই দেখি নাই। তারপরে তোমরা যেহেতু বলতেছো তোমরা সর্বোচ্চ শিক্ষিত ছেলেপেলে এখানে আসছো, আমরাও বিসিএস দিয়ে এখানে আসছি, তোমাদের বিষয়টা আমি বুঝি। তারপরে আমি চেষ্টা করবো, যদি কেউ করে একটু দাঁড়াও, আমি একটু চেষ্টা করে দেখি। এখান থেকে ওই ট্র্যাডিশনটা এরা করতে চায় না বা করে না, যে আমরাও সাধারণত করতে দেই না। যেটা যখন তুমি করবা তখন দেখবো যে আরো অনেক গ্রুপ এরকম আসবে। এইটা আমরা বারবার এখানে যদি পেইন নেই, তাহলে তো তার মাথায় যদি এভাবে প্রেশার থাকে, বা আমরা যদি সবাই এখানে যারা দায়িত্বে থাকে প্রেশারে যদি থাকে, তাহলে তো আমাদের জন্য বিপদ। ওই জন্য এটা আমরা করতে দিতে চাই না। তোমরা আসছো, আমি আমার কাজটা আমি করি। আমি একটু দাঁড়াও ভাই, আমি হচ্ছে একটু কথা বলি। যদি পজিটিভ হলে তো আমার জন্য ভালো লাগবে যে তোমাদের কাছ থেকে নিয়ে গেল, আর যদি না হয় তাহলে আরো পথ আছে, সেই পথটা তোমরা ইয়ে করবো। আমরাও আছি, আমরাও তো রাষ্ট্রেরই লোক, প্রয়োজন হলে আমরাও দিয়ে দেবো। আমি একটু আমরা যাচ্ছি হচ্ছে পিএসসিটা জোট আছে, জোট থেকে এখন মুক্তি পাস 44 চেষ্টা করে আমাদের চাকরির আন্দোলন থেকে কিন্তু দেশটা বদল হয়ে গেছে। এখন আমরা যদি এই চাকরি পাচ্ছি, যদি আবার যদি এই একই কারণে যদি আবার আমাদেরকে রাস্তায় যাইতে হয়, করতে যাইতে হয়, দুঃখজনক কিছু আছে। শোনেন, তাহলে রাষ্ট্রের সংস্কারটা আমরা কই পাইলাম? না প্রায়োরিটি আছে না, প্রায়োরিটি এখন যদি আমি আমরা কখনো চিন্তাও করে নাই যে বিসিএস পরীক্ষা পিছানো যায়, মাথায় আসে না, এখন আবার আসতেছে না, বারবার পিছাচ্ছে। আমাকে কথা বলতো, সবাই কথা বলে তো শুনবেন। 47-এর ডেটটাকে সাফল করছে, 44-এর ভাইবার ডেটটাকে অলরেডি 3 বার সাফল করছে। জাস্ট একটা ডেট, একটা রিটার্ন নিয়ে সবাই পড়ে আছে। এখন শিক্ষার্থীদের মনে সন্দেহ হয়েছে যে যেহেতু পিএসসিতে প্রশ্ন ফাঁসের একটা প্রতিবেদন আমরা দেখছি, আবেদ আলী নামক একটা ড্রাইভার অ্যারেস্ট হয়েছে। এখন সবার কাছে মনে হচ্ছে যে 46 বিসিএস কি প্রশ্ন অলরেডি বেচা বুচা শেষ। না, আবেদের লোক তো। এখন আপনি মানে থিওরি যদি এভাবে সোশ্যাল মিডিয়াতে চলতে থাকে, পরীক্ষার্থীরা তো এজিটেট হতে থাকবে এবং আসতে থাকবে রাস্তায়। আমরা রাস্তায় আসতে যাচ্ছি না, আমরা যাচ্ছি আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান উনি কনসার্ন হোক, যার সময় কনসার্নে যান যে আমার শিক্ষার্থীরা রাস্তায় কেন নামতেছে। ওদের তো রাস্তায় থাকার কথা না, আমাদের কি রাস্তায় নামা উচিত? জুলাই অভ্যুত্থান কিন্তু চাকরি কেন্দ্রিক হয়েছিল, বিসিএস কেন্দ্রিক। এটা থেকে 9 মাসে কিন্তু একটা বিসিএস ক্লিয়ার হয় নাই। একটা অবস্থা আছেন নাকি এদিকে? আচ্ছা, এখন এই যে এই 2 মিনিট হলো আর কি, ওই বিসিএস পরীক্ষার্থী যারা 44, 45, 46 এদের মনে হয় কিছু একটা বেশ কিছু ইস্যু আছে। তারা যে পিএসসির সামনে গিয়ে ওইখানে মানে কয়েকদিন অবস্থান নিচ্ছে, তাদের হচ্ছে পরীক্ষা পিছানো বা কি অনেক পরীক্ষার্থী যাওয়া, এই বিষয়গুলো নিয়ে তারা এখন আসছে। এখন তাদের বক্তব্য যে আমরা ভিতরে যেতে চাই না, বা আমাদের সাথে কোনো ইয়েও নাই, আমরা আমাদের স্মারকলিপি টাইপে নিয়ে আসছে, দাবি দেওয়া সম্বলিত, এটা একটু দিতে চাই। এখন এটা কাউরে দেওয়া যাবে সম্ভব? এখানে এসে নিলে মানে এখানে এসে কেউ নিয়ে গেলে হবে।
আচ্ছা ঠিক আছে কত 150 ওই যে ইন্টারকন্টিনেন্টালের গেটে আসছে দিলাম যে চাই নাই আচ্ছা ঠিক আছে আমি দেখি আমি কথা বলালি তারপরে আপনাদের কথা জানাবো আচ্ছা আমি পিএসের সাথে কথা বললাম হ্যাঁ চিফ অ্যাডভাইজার মহোদয় তো পিএসের সাথে কথা বললাম ওনারা এই মুহূর্তে নাই উনি একটা কথা ভালো কথা বলছেন যে ওনারা এখানে আসছেন আমরা এটা জেনে থাকি আমি জানি ওনারা আজকে তো আমরা এখানে অফিসিয়াল কোনো কিছু এখানে করাও হয়নি একেবারে করা হয় কালকে 3-4 জন বা 5 জন যাই মনে করে চলে আসুক এখানে না ওরা বললো যে ইয়েতে চলে আসুক গায়ে চলে আসুক আমার কাছে একেবারে ওখানে চা খেয়ে দিয়ে আমি ওদেরকে পাঠাই দেবো পরীক্ষার্থী মানে একটা সর্বোচ্চ লেভেলের ছেলেবেলে যারা মানে শিক্ষিত ছেলেবেলে তো ওরা ওইখানে আসুক এদের সাথে তার ইয়ে করার দরকার নাই আমি নিজে কথা বলে তাদের কাছ থেকে আমি নিয়ে একবারে ফাইল রিসিভ করবো আমাদের কোনো টাইম দিচ্ছে যে আমি টাইম ঠিক করে দেবো মানে এটা মোস্ট প্রবলি 11টা বা 11:15 11:30 জেনেই হোক আমার সাথে একটু কথা বলা তোমরা হচ্ছে চলে যাও এই 4 জন বা ওরা বলছে 2 থেকে 4 জন আমি 4 জনে ধরলাম 5 জনে ধরলাম সর্বোচ্চ এইটার ব্যবস্থা আমি করব ঠিক আছে এটা আমার মনে এখন এটা এদিকে না করে এই ট্র্যাডিশনটা করতে দেওয়া যাবে আর এই নাই ওরা এটা কিন্তু স্যার ব্যাংকের অবসররত কর্মকর্তা কিন্তু আসছিল পরে কথা বলে তারা কিন্তু ওই কার্যালয়ে গিয়ে না আমরা এর আগেও যতগুলো না যে পর্যায়ে হোক আমরা কিন্তু ওখানে পাঠিয়ে দিয়েছি আর যদি সম্ভব হয়তো হয় তাহলে প্রেস ইয়াতে সচিবালয়ে পাঠাইছি আমাদের মূল প্রায়োরিটি সচিবালয় এইটা তো একটু ভিন্ন বিষয় এইটাই তোমাদের এখানেই দিব মানে এখানে দিব তো তার সাথে তার ওখানেই যাবে যেন উনি হচ্ছে কনসার্ন হয় স্যার আমার কাছে আপনার প্রশ্ন আপনার ব্যাচে যদি এরকম প্রিলি রিটেন ভাই ভাই একটা জগা খিচুড়ি হতো আপনি কি আজকে এই পোশাকটা পাইতেন আমার দ্বিতীয় কথা স্যার দ্বিতীয় কথা আমাদের সাথে তুলনা করো না আমরা তো পুরা লাইফে জি আমাদের পুরা লাইফে দুইটা বিশেষ পাইছি আমাদের এমন একটা মাঝখানে ফ্যাক্টর পড়ছিলাম এইটা বলা লাভ নাই যে আজকে স্যার আমি ভিতরে যে বলেছি ম্যাম 2 মাস আগে রুটিন আমরা তো প্রায় প্রতি বছরই পাইছি ম্যাম স্যার আমি আজকে এখানে আপনাদের জুনিয়র কলিগ আছে শুনেন স্যার আমি আজকে ভিতরে যে বলেছি চেয়ারম্যান ম্যামকে যে ম্যাম 2 মাস আগে রুটিন দেওয়া 2 মাস আগে রুটিন দেওয়া এটা কি যৌক্তিক বলে হ্যাঁ বাবা এটা অনেক যৌক্তিক এটা যৌক্তিক এটা আমরা 47 থেকে আমরা ইমপ্লাই করবো স্যার আমরা চিঠি তোমরা কি দোষ করলাম স্যার আমরা চিঠি তোমরা কি দোষ করলাম স্যার বর্তমান এই কমিশন এটা কিন্তু স্যার নর্মাল কোনো কমিশন না এটা একটা গণঅভ্যুত্থান পরবর্তী কমিশন খুবই ইউনিক একটা কমিশন এবং এই কমিশন ফেল করুক আমরা কেউই চাই না এখন এই কমিশনের যেমন দায়িত্ব আছে আমাদের দায়িত্ব আছে বর্তমান কমিশন এতটা পরীক্ষার্থী বিচ্ছিন্ন স্যার আপনাকে আমরা বইলা বুঝাতে পারবো না স্যার কতটা বুঝে না এখানে স্যার আমরা কারা আছে আমি ওই দেখছেন 10 তারিখ আমাদেরকে লাঠি চার্জ করে শুধু মানে পুলিশ একটা লাঠি চার্জ করে না আর্মি কিছু সোলজার ওভার অ্যাগ্রেসিভ হয়ে একদম আমি অন মিডিয়া বলেছি আমাদের পরীক্ষার্থীদের ধাক্কাইছে মেয়েদেরকে ফালায় লাঠি চার্জ করছে ঠিক আছে তারপর আজকে আমরা আবার গেছি 10 এপ্রিলের পরে আজকে কিন্তু ওনারা বিব্রত বোধ করে ওনারা সামনে আসে তোমরা একটা কাজ করতে থাকো কি ইউনিভার্সিটি কেন্দ্রিক না মোটামুটি ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কেন্দ্রিক হলে একটা কাজ করতে পারি আমরা তোমাদের আমাদের গাড়ি সহ এখানে আমাদের শাহবাগ যে থানা আছে শাহবাগ থানায় আসলে আমার একটা গাড়িকে দিব এই গাড়িতে তোমাদের নিয়ে যাবে নিয়ে গিয়ে ওইখানে দেখায় দিয়ে তারপরে গাড়িতে করে নিয়ে আসবে ওই গাড়ি থেকে একটা অফিসার দিয়ে দিলে তোমাদের জন্য সুবিধা হবে কোথায় যাওয়া ওইখানে তো এসএসএফের অনেক প্রোটোকল থাকে তো এই গেটে ওই গেটে ওইখানে এদের সাথে দেখা করার সাথে দেখা এটাই ভালো হবে এটা ভালো হবে তোমরা আমার মনে হয় তোমরা ওইখানে কালকে 11টা থেকে আজকে তো পারবা আমি বলি স্যার দেড়শো না তোমরা সেখানে মানে আমি তো ওই যে ওই রাস্তার যে রিক্সা পুলা বা ওই যে লেবার যে আছে তার সাথে তুলনা করতে হবে না তুমি যা চিন্তা করবা ওরা ও আশেপাশে আসবে না এইটা মাথায় রাখতে হবে হ্যাঁ যে জিনিসটা তোমার কাজটা হবে তোমার তো দরকার কাজ এই কাজটা হইতে গেলে যেভাবে করা যায় এখনো করা যাবে এটা একদিন পরেও করা যায় এমন না যে এটা আমার এখনই তো রাতের মধ্যে সব শেষ হয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম না তোমার রাত আছে কাল আছে পরশুদিন আছে
বিষয়টা এরকম। স্যার তোমরা এখন দেখা PSC করো। স্যার আমাদের সর্বোচ্চ অভিভাবক, তারা যদি ভাবে মুখ ফিরে নেয়, আমরা স্যার যাবোটা কোন দিকে? মুখ ফিরে কবে তার কথা মারছে কি আলাপ করো আইন আলাপ করো গাড়ি চাষ করছে ভাই। নিয়ে আমরা আমাদের শেষ আশ্বাসন বলছে, আমি 5 জনে বললাম, 5 জনের একটা প্রতিনিধি করে নাম এবং মোবাইল নাম্বার দিয়ে আমার হচ্ছে টেক্সট করে রাখো, আমি কালকে ইনশাআল্লাহ আপনার সকালে নাম্বারটা দেন আমি আপনাকে কমিশনের আলাপগুলো কি আলোচনা কি আলোচনা হয়েছে একটু কি বলবো এভাবে? 032039440 প্রশ্নের ওনারা কোনো সময়কে আমরা চাই না, প্রশ্নের ওনারা নিয়ে করে আমাদেরকে এটা পিছিয়ে দেওয়া হয়, এটা স্যার আমরা কারা আপনি নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন। আমরা তো পড়বো না আমরা স্যার আজকের দিনটা তো আমাদের গেল, কালকেও যদি এই ব্যাপারটা তো আমাদের মধ্যে থাকবে, কালকের দিনটাও তো আমাদের যাবে। ওনারা নাকি স্যার প্রশ্ন নিয়ে বাংলাদেশে ইউনিট সরকার কোনো হস্তক্ষেপ না করলে কিছু হয় না। আমরা চাই ইউনিট সরকার সরাসরি হস্তক্ষেপ করুক, স্যার যে এই ব্যাপারে উনি আমাদের সাথে মিটমাট করুক। এটা স্যার পিএসসি মেইন স্টেক হোল্ডার কারা স্যার? এক্সকিউজ মি স্যার, পিএসসি মেইন স্টেক হোল্ডার কারা স্যার? কমিশন নাকি স্যার পরীক্ষার্থীরা? ওনারা নাকি প্রশ্নের নিরাপত্তাই দেবে না, তাহলে ওনাদের দায়িত্ব অদ্ভুত অদ্ভুত সব যুক্তি আমাদেরকে ফিরিয়ে দেয় যে প্রশ্ন করে রাখলে প্রশ্ন বলে ভোটে হারিয়ে যেতে পারে, লিক হয়ে যেতে পারে, এত অদ্ভুত যুক্তি আর ছেলেরা মানতে পারে না। 10 মিনিট আগে চলে এসেছে। আপনারা তো দেখছেন যে আমরা সেই আগারগাঁও থেকে নরমালি হাইটে আসছি, হেঁটে আসছি স্যার আমরা সারাদিন আগে হেঁটে আসি দেখে পদযাত্রার তো একটা সিস্টেম আছে, আমরা মেট্রো আমরা সারাদিন আগে আছি সকাল থেকে এখন পর্যন্ত। বাংলাদেশের দূর দূরান্ত থেকে শুধু পানি খাইছি আর বিস্কিট খাইছি আর কিছু না। একটা কপি টু জাস্ট রিসিভ করে আপনি রেখে দেন, যদি পৌঁছানো গেল মানে এই জিনিসটা একদিন পেছানো মানে আমাদের আরো একটা দিন পড়াশোনার ক্ষতি। আজকে সারাদিন পড়াশোনা আজকে গিয়ে করবা, গিয়ে বসে স্যার কোন কমিশনের আন্ডারে স্যার পড়ালেখা করবো স্যার? ভাই তোমার কাছে তুমি করো, কমিশনের কাছে করো। স্যার কোন কমিশনের আন্ডারে পড়ালেখা করবো স্যার? আমাদের নেতাদেরকে অন্তত স্মারকলিপিটা দেওয়ার সুযোগ দেন। আমরা এখানে দাঁড়িয়ে থাকবো, আমরা যাবো না। পড়াশোনা বাদ দিয়ে সবকিছু করা আমরা দরকার। সবাই যাবো না, তার কমিশন দিনে 2 বার নোটিশ দেয়। স্যার আমরা কেউ যাবো না, আমরা সবাই এখানে থাকবো। সকালবেলা গিয়ে বসতে এক নোটিশ দেয়, আবার বিকেলের দিকে জনসংখ্যা বেড়ে গেলে আরেক নোটিশ এসে পড়ে, মানে এরকম স্যার আমরা এই দেখি নাই জীবনে। দূরত্ব চাই না স্যার, পরীক্ষার্থীদের সাথে কমিশন মানে এর আগে তো ধরেন আমরা সৌরভ স্যারের কমিশনের পরীক্ষার্থী ছিলাম, তো ওনার কমিশনে এতবার ডিসিশন চেঞ্জ করেন, মানে এক সময় মানে ডিসিশন নিয়ে কোনো ঝামেলা হয় না। এটা আমরা একটা রাখছি 2 কপি। এটা কি আমি হচ্ছে পৌঁছে দিব? যে আপনি একটু পৌঁছে দেন, আমরা আবার কালকে আপনি আমাদেরকে একটু যে সার্ভিস দিচ্ছি না, আপনাকে না দিলে তো আর ঠান্ডা হচ্ছে না। মানে আপনি নিছেন এটা কিছু লেখা স্যার এটা যে রিসিভ করছে এটা আমাদেরকে নিশ্চয় দিবেন। না, আমার কিছু লিখিত দেওয়া আপনি তো আমাদের যদি সহানুভূতিশীল হন, একটা সুপারিশ দিয়ে দেন যেটা সহানুভূতির সাথে সাথে বিবেচনা করে। না, আমি হচ্ছে রিসিভ করলাম সহানুভূতির সাথে না, আমি রিসিভ করলাম, এটা হচ্ছে লেখা রিসিভ আছে, রিসিভ করে তাহলে একটা কি ছবি তুলে আমরা রেখে দিই। আচ্ছা ঠিক আছে। কলম আছে? এই কলম দাও তো ভাই, এই ব্যাগে দিয়ে এটা কলম দাও। আপু আপনার কলম। না, কালকে তো আমরা যাবো, আজকে তো ওনারা নিচ্ছে, ওনারাও পাঠাবে, আবার কালকে আমাদেরকে ওনাদের গাড়ি দিয়া প্রধান উপদেষ্টা কার্যালয়ে পাঠাবে। আরে ভাই আজকে তো বিশেষ অফিসে নাই তো কেউ। স্যার আমাদের মধ্যে 5 জন নেতাকে সুযোগ দেন। আমরা যাবো না, আমরা এখানে থাকবো। আমাদের 5 জন ডাক্তার, 5 জন যায়, 7 জন যায়। সামনে আছে, স্যার আজকে 5 জনকে সুযোগ দেন, 5 জন। আর আমরা সবাই এখানে থাকবো, আমরা আমরা ব্যারিকেড ভাঙবো না, আমরা এখানে থাকবো। আপনাদের সাথে আমরা স্যার 5 জনকে দেওয়া সুযোগ দেন, 5 জন। এখানে তো সব দাঁড়া থাকবে, এখানে দাঁড়া থাকবে। তারা আমাদের অবস্থাটা বুঝে, আমরা সবাই এখানে থাকবো। 5 জন দিয়ে আমরা সবাইকে বললাম যে ঠিক আছে, আমাদের সরকারি জায়গা মতো গেছে, এরপর আমরা আমাদের মতো চলে গেলাম। হবে এখন স্যার এখন আমরা আমাদের 5 জনকে নেন। স্যার আমরা এখানে থাকবো। স্যার আমাদের সবাই এখানে স্যার আমাদের নেতা যাবে, নেতা খুবই অহিংসভাবে সারাদিন ছিলাম, সুতরাং আমরা তো এখন এখানে ওরা চাচ্ছে কি রিসিভটা আজকে মানে এই শোনো, আমি হচ্ছে এতক্ষণ মনে হয় বুঝাতে পারি নাই। আমি ওই ডক্টর সিয়াম যে আছে ওনাকে আমি বলছি, বা এখানে কাছাকাছি যারা আছে তারা মানে শুনছে, আপনি মানে পিছন থেকে এখন নতুন করে একটা কাহিনী শুনবেন, এটা দরকার নাই ভাই। আমরাও তো ছাত্র ছিল, আমরা তো আপনাদের কথা বুঝি, যেটা করতেছে এটা হচ্ছে আপনাদের লস হবে। এটা স্যার এটা যে গৃহীত হবে এটা আমাদের নিশ্চয়তা দেন। আরে গৃহীত তো হবেই। আজকে রাতেই যাবে। আরে আপনাদের তো নিজেই পাঠাতেছে, এবার আজকে রাত্রে যাওয়া লাগবে। আমাদেরও পাঠাচ্ছে তো, আমি যদি নাও দেই, আমাদের পাঠাচ্ছে। ওই যে একটা কথা ছিল না যে আপনারা তো যাবেন 5 জন। আমাদেরও পাঠাচ্ছে তো, আমাদের পাঠাচ্ছে। এটা বুঝতে হবে তো, এটা না ভাই
স্যার আমাদের প্রতিনিধি গাড়ি আমরা স্যার খুবই বিরক্ত স্যার আমাদের 5 জন প্রতিনিধি যাবে একসাথে যাবেই তো এই যে না শুনে না শুনে এই সব তারা বলতেছিল আজকে যাবেন না 11:10 মিনিটে চলে আসবেন আমাদের গাড়ি থাকবে অফিসার থাকবে কোথাও আমরা স্যার হেঁটে আসছি তো এই জন্য কেউ স্যার একটু উত্তেজিত আমরা স্যার সর্বোচ্চ কোঅপারেটিভ স্যার আপনি এই তেজগাঁ জোনে যিনি আছেন এসে স্যার তার সাথে স্যার আমরা কোথাও আইন ভঙ্গ করি নাই সকাল থেকে এখন পর্যন্ত আমরা আইনের পথে আছি আমরা আইনের পথে থাকবো আমরা আইন ভঙ্গ করবো আমাদের দরকার আইন কিন্তু আপনারা লাভও নাই ঠিক আছে স্যার আমরা কিন্তু আইনের সত্তাশীল হয়ে যাবে যে এটা রাষ্ট্রের আপনি আমাদের অ্যাডমিট কার্ড দেখে স্যার আমরা আইনের প্রতি সত্তাশীল এই জন্য আমরা আইনের প্রতি সত্তাশীল 100% সত্তাশীল ছবি আমি যে রিসিভ করলাম এটা ছবি না কালকে কোনো হিসাবই নাই এই কালকে কোনো হিসাব নেই এই ইয়ে করে তো মোবাইল করতে হবে স্যার আপনি যদি আমাদের অ্যাডমিট কার্ডটা চেক করে আজকে যদি একটা ব্যবস্থা করতে পারতেন স্যার পাগল তো ভিতরে এখন মাননীয় প্রধান উপদেষ্টা ভিতরে জি স্যার ওনার যে পিএস এবং এপিএস ওনারা নাই ওনারা চলে গেছে জি স্যার ওনারা যে থাকে জি স্যার এখন এই জন্য বলতেছে আর এখানে তো আমাদের ট্র্যাডিশনও নাই একটা হচ্ছে ট্র্যাডিশন নাই এটা করলে হবে কি আমরা স্যার সর্বোচ্চ কোঅপারেট করতে রাজি আছি স্যার আপনি যদি আমি সেটাই বললাম আজকে তো ওই যে তারা অনুরোধ করছে যে কালকে আমার এখানে পাঠায় আমি কিন্তু এর আগে বহু পাঠাইছি কিন্তু যারা আবার যায় নাই ঝামেলা করছে তাদের সাথে আমারে মানে অনেকজন চেনার কথা আমি কিন্তু করছি মানে যেমন কোঅপারেটিভ তেমন কিন্তু উল্টাটাও আমি আছি আমার কথা হচ্ছে যে আমার সাথে কোঅপারেশন করবেন আপনার সাথে আমি আমরা সর্বোচ্চ কোঅপারেশন করব কিন্তু এই যে কোঅপারেশন না করলে না এটা আমি বলি আমি হুমকি দিচ্ছি না আমি বিষয়টা হচ্ছে সবকিছু নিয়মের মধ্যে থাকবে স্যার হুমকি কেন দেন আপনি আমাদের সিনিয়র কলিগ হবেন আমরা সকাল থেকে আমি সেটা বলতেছি এই যে যেমন এই জায়গাটা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবশ্যই স্যার এটা কিন্তু এতক্ষণে বহু গাড়ি ঢুকতো আমরা কিন্তু গাড়িটা রাখছি যে আমি বন্ধ করে দিচ্ছি ওরা তো সিনিয়র মানে বাংলাদেশের শিক্ষিতের দিক দিয়ে ওরা তো সবচেয়ে বড় শিক্ষিত বা ইউনিভার্সিটি স্টুডেন্ট বেশি আছে আমরা এটা বন্ধই করে ওদের সাথে কথা বলি অনেকে বলছিল স্যার সাইডে নিয়ে আসার কথা বলা দরকার নেই আমরা বন্ধই করি যাই হোক আমরা তো সম্মান দিচ্ছি নাকি এখন আমরা তো ওই অবস্থায় ছিলাম আমি তো ইউনিভার্সিটি পড়তে এই ঢাকা ইউনিভার্সিটি পড়ছি জি স্যার এটা তো ও পড়ছে এখানে অনেকেই আছে তো যাই হোক তোমরা তো এই যে আমাদের কাতারে আসবা বা বিশেষ পরীক্ষাতে ভালো ভালো জায়গায় যাবা এটা ভালো এটা তো যাবেই কেউ না কেউ তো যাবে তুমি না গেলে ও যাবে ও না গেলে আরেকজন যাবে এখন আমার নন ক্যাডার হয়েছে সবাই তো বেশি নন ক্যাডারে যত নাই স্যার এখন ওই দিন নাই স্যার যাই হোক স্যার ওই দিন নাই স্যার যাই হোক এজন্যই তো আমরা মূলত আসছি নাই স্যার ওই যাই হোক স্যার আমি বলতেছি যাই হোক আমি মাত্র নন ক্যাডার আছে 300-400 জন মানে অনেক কিছু দিয়ে পিএসসিতে একটা মানে স্যার এখানে অনেক পিএসসিতে জব আমাদেরকে সঞ্চার হয়েছে স্যার কালকে ওই আপনি 5 জন যারা যাবে প্রতিদিন নাম মোবাইল নাম্বার সহ আমি তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু এটা বললাম যে আমার একটা গাড়ি এবং আমার একটা ইয়ে দিব সাব ইন্সপেক্টর বা অফিসার এটা দিব যেন তোমাদের নিয়ে যেতে সমস্যা না হয় সে নিজেই থাকবে দ্রুত হবে কাজ তো এটা করে এটা কি তোমরা আচ্ছা এখানে আজকে আচ্ছা এই তুমি শোনো তুমি বলতেছো না আজকে তাহলে আজকে আমি নিয়ে গেলাম ওইখানে কে আছে ওইখানে শোনো কার্যালয়ে কেউ আছে তুমি এই শোনো পিছন থেকে আন্দাজে আমরা কথা বলতেছি ওইখানে কেউ আছে কার্যালয়ে রিসিভ করবে কে আচ্ছা রিসিভ করলে মনে করো ওইখানে গিয়ে তোমার যদি সব প্রোটোকল মেনটেন করে ভিতরে ঢোকাও দেয় মানে গেটের মধ্যে যাইতে দেয় ওখানে কে দিবে হয়তো এসপি বিএনের একজন কনস্টেবল আছে বা একজন এএসআই আছে ধরো সে রিসিভ করবে লাভ হবে তোমার আমি ডিসির অন্য হচ্ছে কার তোমার রিসিভ করলে ওটা হয় না আর তোমার আমি পাঠাবোই চিফ অ্যাডভাইজারের পিএসএফ টাইম হয়ে গেল এখন যদি তোমরা বলো না একজন আমি তো একজন অফিসার আমার তো নিজস্ব ইয়া নাই আমি ওই জন্য আমার চ্যানেল যেটা আছে আমি পিএস সাহেবের সাথে কথা বললাম সে আমি কিন্তু তাকে তোমাদের কি বলছি জানো ওরা শুনছে কিনা আমি জানি না মানে নোটিস করছে কিনা আমি বলছি 200 থেকে 250 জন এটা কিসের জন্য গুরুত্ব দেওয়ার জন্য কিন্তু আসলে 200 জন নাই এখানে হয়তো 100 বা 100 প্লাস আজকে আপনার যতটুকু ইফোর্ট দেওয়া সম্ভব সেটুকু দেন তারপরে আমরা আস্থার জায়গায় আসবো আচ্ছা ওই যে সারাদিন হচ্ছে রামায়ণ পড়া যদি বলে সীতাকার তাহলে তো আসলে হোমওয়ার্ক চলে যাবে তারপরে আন্দাজে কথা বলো কেন ভাই স্যার আমরা বুঝতে পারছি স্যার একটু ইয়ে করো যাও স্যার আপনাকে তাহলে আমরা কিভাবে যোগাযোগ করব অবশ্যই আমার নাম্বারটা আছে না তোমার কাছে এই নাম্বারটাতে আমার সাথে যোগাযোগ করে প্রয়োজন আরেকজনের কাছে দাও দিয়ে 5 জনের সাথে 5 জন রেডি রাখে একবারে শাহবাগে চলে আসো শাহবাগ থেকে আমি আমার গাড়ি দিয়ে পাঠিয়ে দেবো
আমরা কি করবো আজকে? চলে যাবো আজকে তোমরা চলে যাও, তোমরা শোনো, প্যারা নেওয়া দরকার নাই, যে পড়াশোনা করো যাও। জীবনই নাই স্যার, প্যারা আবার কি স্যার? আমরা স্যার একটা চাকরি ভাই, মানে চাকরি পাওয়ার পরও হারাইছে। এই শোনো, সাব ইন্সপেক্টর লেভেলের যারা আছে এরা হচ্ছে মানে কতগুলো ছিল, 321 জন। না না, সব মিলা ছিল 700-800 মতো। এর মধ্যে 321 জনের চাকরি গেছে। এই চাকরি গেছে কি 365 দিন ট্রেনিং করছে, করার পরে এদের চাকরি করতো, করার পরে লাস্টের দিনে এসে চাকরি গেছে। এই ছেলেমেয়েগুলো নাইসা প্রেস ক্লাবের সামনে, তারপরে তোমার এই যে সচিবালয়ের সামনে এসে পরে মানে সারা রাত শুয়ে ছিল। এরপরে কিন্তু বাধ্য হয়ে আমরা কিন্তু ওই যে সচিবালয়ের সামনে রাখতে দেই, তাদেরকে সরাই দিয়েছি, ঘাট টাকা দিয়েছি, অমক করছি, তমক করছি। আমাদের তো ভালো লাগছে? নিশ্চয়ই ভালো লাগে না, খারাপ লাগছে। এই বিষয়ে তো ওর মতো তোর অবস্থা তোমার হয়। এর ভিতরে স্যার অনেকে চাকরি ছেড়ে দিচ্ছে, ব্যাংকের অফিসারের চাকরি ছাড়ছে। এগুলো অনেক কাহিনী। শোনো, সবসময় নিচের দিকে তাকাতে হয়, সবসময় নিচের দিকে তাকাতে হয়, উপরের দিকে সবসময় তাকানো যায় না। তুমি এই যে একটা কথা আছে না যে আমরা ভাব সংঘর্ষ করছি না, যে ওই যে এই হোটেলে গেছে, সে তার হচ্ছে টাকা পয়সা নাই, মন নাই, মন খুব খারাপ, খাবার পাইতেছে না, পরে ওখানে দেখে যে একজনের জুতাই নাই। স্যার আমি ওটা সরি, পাই নাই, মানে তোমাদের সাথে কে কি আচরণ করছে আমার আমি, আপনি স্যার, আমরা যারা আছি আমরা তো আমরা ট্রাই করি যত ভালো আচরণ করা যায় তোমার সাথে। স্যার আমাদের আমরা দিনের পর দিন আন্দোলন করবো। আজকে আপনার কি পৌঁছায় দিতে পারতেন? যদি ফলাফল চাও তাহলে তোমার থাকতে হবে, তোমার সাথে মারামারি করতে হবে, তারপর ফলাফল নিয়ে যাও। স্যার তুমি এই কথা বলো কেন? আমি এতক্ষণ বলতেছি। আমাদের সবসময় নগদ চাইতে জানাই স্যার, নগদ সবসময় নেওয়া হয় না, সিস্টেম একটা একটা স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। স্যার আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনার কাছে যেটা দেওয়া হয়েছে যদি আজকে পৌঁছায় দিতে পারতেন তাহলে আমাদের জন্য দিবে তো বলছে, আজকে আমি এটা পৌঁছে দেব। রিসিভ করছে তো, রিসিভ করছে। তাহলে ওইটা যদি মিডিয়াতে বলে দেন তাহলে আমাদের জন্য এটা হয়। বলো মিডিয়া বলতেছে তো। আরে মেক ভাই ওনারা তো অলরেডি, আমি তো ফোনই দিছি, সমস্যাটা কি? উনি রিসিভ করছে, আমি তো ফোন দিছি ওনাদের পক্ষ থেকে আপনি এটা রিসিভ করছেন, যদি হয় তাহলে আমরা একটা ওনাদের পক্ষ থেকে। আমি কি মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নিতে পারি? হ্যাঁ, আমি আমাকে দিচ্ছি, আমি রিসিভ করছি, এটা আমি পৌঁছে দেবো। কালকে আমাদেরকে গাড়িতে নিয়ে যাবে। আর আমি কালকে বলছি যে আগামীকাল তোমরা ওইখানে থাকো, তোমাদের গাড়ি দিয়ে পৌঁছে দেবো। 5 জন চলে আসো, আবার সব চলে আসো না, 5 জনে এসো, ঠিক আছে। ধন্যবাদ ভাই। চেষ্টা করছি দর্শক আমরা শুনবো আসলে তখন যার সাথে কথা হলো রমনা থানা ডিসির সাথে। আশিক ভাই কথা বলেন, কি বলা হয়েছে? আচ্ছা, আপনারা তো আসলে জানেন হ্যাঁ যে আমরা আমরা তো আসলে পিএসসিতে বিগত রমজান মাস থেকে আমরা পিএসসি যাচ্ছি, কারণ এই ডেটটা অ্যানাউন্স হয়েছে মার্চ মাসের 24 তারিখ। মার্চ মাসের 24 তারিখ 46তম লিখিত এবং 47তম প্রিলি, এই দুটো পরীক্ষার ডেট অ্যানাউন্স করছে। এর মধ্যে 47তম প্রিলি ডেট আমাদের দাবির মুখে এবং যৌক্তিক দেখে আমাদের সাথে তারা কোনো ধরনের কোনো আর্গুমেন্টে না পেরে সেটা এখন নিয়ে গেছে আগস্টে। আবার 44তম ভাইবার ডেটও 3 দফা পরিবর্তন করছে। আজকেও একটা নোটিশ দিচ্ছে, আপনারা দেখবেন, গতকালকে একটা দিচ্ছে, আজকে প্রতিদিন একটা করে নোটিশ দিচ্ছে পিএসসি। সেখানে 44, 46 এবং 47-এর ডেট সাফল করতেছে, কিন্তু 44 এবং 47-এর ডেট সাফল করছে, কিন্তু 46-এর ডেটটার ব্যাপারে খুবই অ্যাডামেন্ট। এখন 46-এর ডেটটার ব্যাপারে আমাদের যুক্তি ছিল যে সাধারণত প্রিলি পরীক্ষার রেজাল্টের পরে সেই রেজাল্টের একদম সর্বশেষ পৃষ্ঠায় একটা সম্ভাব্য রিটার্নের ডেট থাকে। আপনারা জানেন আবেদ আলীর কাহিনী, 46তম বিসিএস এর প্রশ্ন ফাঁস নিয়ে রিপোর্ট হয়েছে। সেই রিপোর্টের কারণে 5ই আগস্টের পরবর্তী নতুন বাংলাদেশে 27শে নভেম্বর আরও 10,000 প্রার্থীকে টেকানো হয় যাতে বিসিএসটা বাতিলের দাবি না উঠে। আমাদের দাবি ছিল বাতিলের, তো আবার টেকানো হয়েছে। তো ওই সময় যখন আবার পুনরায় 10,000কে রেজাল্ট দেয়, সেই রেজাল্টের নিচে কিন্তু লেখা ছিল না যে রিটার্ন পরীক্ষাটা কবে হবে। সাধারণত আমি আপনাদেরকে যেটা অবহিত করতেছি যে প্রিলি রেজাল্টের সাথে সাথে রিটার্নের সম্ভাব্য ডেট লেখা থাকে। সেখানে যদি মার্চ অথবা এপ্রিল মাস লেখা থাকতো আমরা সেই অনুযায়ী প্রিপারেশনে থাকতাম। এখন হঠাৎ করে আমাদের মার্চ মাসের 24 তারিখ একদম ঈদের ছুটির আগে যখন ছাত্ররা ক্যাম্পাস ছেড়ে চলে গেছে, বাড়িতে চলে গেছে, কেউ ঢাকা শহরে প্রায় নাই, এই সময় একটা ডেট দিয়ে দিল। আপনি হিসাব করেন 24শে মার্চ যদি ডেট দেয়, 31শে মার্চ গেছে ঈদ, ছাত্ররা ঢাকায় আসছে, অনেকেই আগে ঢাকায় এসে পড়ছে এপ্রিল মাসের 3-4 তারিখে। আমরা 6 তারিখ প্রথম কর্মদিবসে পিএসসিতে যাই, সেখানে আমাদের প্রতিনিধিদেরকে ডেকে তারা আশ্বাসের নামে সময় ক্ষেপণ করে, কিন্তু তারা তাদের ওই ডেটেই অটল থাকে। 8 তারিখে আবার আমরা পিএসসির ভিতরে অবস্থান নেই, তখন আমাদেরকে সেনাবাহিনীর মধ্যস্থতায় আমাদেরকে 3 দিনের পুনর্বিবেচনা আশ্বাস দেয়।
এর মাঝখানে পিএসসির সচিবালয় থেকে একটা বিজ্ঞপ্তি জারি হয় 9 তারিখ সন্ধ্যায়। সেই বিজ্ঞপ্তির ভাষা খুবই আক্রমণাত্মক ছিল এবং বিজ্ঞপ্তির ভাষার মূল সারমর্ম ছিল আমরা অছাত্র, আমরা বিশৃঙ্খলাকারী। এখন বলেন আমরা এটা শোনার পরে 10 তারিখ কি পিএসসিতে যাব না যে আমাদেরকে এগুলো কেন বলা হলো? আপনারা আমাদের কাছে 3 দিনের সময় চেয়েছেন, এর মাঝখানে কেন এই আক্রমণাত্মক নোটিশটা? আমরা যখন 10 তারিখ গেলাম সেখানে আমাদের ভাই বোনদের উপরে লাঠিচার্জ হয়ে গেল। আমাদের 3 জনকে হেফাজতে নেওয়া হলো। যাচাই বাছাই করে দেখলো আসলে আমরা পরীক্ষার্থী এবং আমাদের ওই ধরনের কোনো সরকার বিরোধী কোনো মুভমেন্ট নেই, কিছু নাই, আমাদেরকে রিলিজ করে দিল। আমরা ওই সময়ও থামি নাই। তারপর আমরা পিএসসিতে লাগাতার মেইল করছি, ফোন করছি, মেসেজ করছি, আমাদের প্রতিনিধিরা গেছে, কোনোভাবে ওনারা সাড়া দেয় না। ওনারা প্রতিদিন একটা করে বিজ্ঞপ্তি দিচ্ছে। আপনারা পিএসসির ওয়েবসাইটে যান, লাস্ট 6 এপ্রিল থেকে 15 এপ্রিল পর্যন্ত কয়টা বিজ্ঞপ্তি দিচ্ছে, পরীক্ষার ডেট চেঞ্জ করে আপনারা নিজেরাই দেখতে পারবেন, যদি ওইগুলো তারা সরায় না নেয়। এখন 46তম লিখিত ডেটের জন্যে আজকে আবার পিএসসি 44-এর যে ভাইবাটা গতকালকে একটা রুটিন দিছিল যে লিখিত হওয়ার পরে নিবে, মানে লিখিত 8 মে থেকে 19 মে 20 মে থেকে নিবে, এটাও আবার স্থগিত করে দিচ্ছে। মানে ওনারা ওনাদের ডেটে নিজেরাই অনড় থাকতে পারতেছে না। আজকে কি কথা হলো? আজকে সর্বশেষ ওনারা বলতেছে যে 46-এর ব্যাপারে বলে ওনাদের কিছুই করার নাই, আমাদেরকে বলতেছে বাবারা কষ্ট করে পরীক্ষাটা দিয়ে ফেলো, আমরা 47তম থেকে এই ভুলটা করব না। হ্যাঁ, তারপর ওনারা বলে গেলে যে আমরা আমাদের প্রশ্ন ফাঁস হওয়ার লিকেজ আছে, আমরা প্রশ্ন করে রাখা দিলে 1 মাস যদি প্রশ্ন ফাঁস হয়ে যায়, হ্যাঁ এই দায়িত্ব কে নিবে? তখন আমরা বলছি প্রশ্ন ফাঁসের দায়িত্ব যদি আপনারা নিতে না পারেন তাহলে আমরা কিভাবে শিওর হব যে যে এই প্রশ্নটা 6 মে 7 মে ফাঁস হবে না? তারপর সেন্টার নিয়ে একটা কথা আমাদেরকে বলতো যে সেন্টার নাকি ম্যানেজ করা যায় না। আমাদের আপনারা দেখেন যে রুটিনটা দিচ্ছে আবশ্যিক বিষয় 8 থেকে 19 মে, টেকনিক্যাল সাবজেক্টগুলো নিয়ে গেছে জুন জুলাই। তাহলে আমাদের কথা জুন জুলাই আপনি সেন্টার পাচ্ছেন, তাহলে আপনি 44-এর ভাইবাটাকে শেষ করে একটা রুটিন দিয়েছিলেন 8 এপ্রিল 16 জুনের মধ্যে শেষ করবে 44তম ভাইবা। আমরা বলি ঠিক আছে 16 জুনের মধ্যে 44তম ভাইবা শেষ করে 10 দিন পরে আপনি 46তম লিখিত নিয়ে নেন। জুন মাসে যে স্লট আছে এটা আপনি নিজেই প্রমাণ করেন যে টেকনিক্যালটা জুন মাসে নিচ্ছেন না। পুলিশের পক্ষ থেকে ওনারা যথেষ্ট কোঅপারেটিভ, আমাদেরকে শেরেবাংলা নগর থানাও যথেষ্ট সহযোগিতা করছে। আজ এখানে রমজানের ডিসি মাসুদ স্যার আমাদের একটা স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর দিতে আসছি, একদম নিরুপায় হয়ে, একদম নিরুপায়। আমাদের আর যাওয়ার কোনো জায়গা নেই। আমাদের লাগাতার পিএসসিতে আমরা যেতে 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 লাঠি, বুটের লাঠি, বাড়ি সব খেয়ে আজকে আমরা সারাদিন পিএসসিতে বসেছিলাম। আমাদের সাথে কোনো সুরায় ওনারা আসতে চান না। এখন আমাদের রাষ্ট্রের সর্বশেষ জায়গা আমরা এখানে ধর্ণা দিচ্ছি স্মারকলিপি নিয়ে। এখন ওনারা রিসিভ করছেন, ওনারা আমাদের বলছেন যে ওটা ওনারা আজকে রাত্রেও জমা দিবেন, প্লাস আমাদের 5 জন প্রতিনিধিকে কালকে চিফ অ্যাডভাইজার স্যারের যিনি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওনার সাথে ফোনে কথা বলছেন, ওনাদের পুলিশের গাড়ি দিয়ে আমাদেরকে চিফ অ্যাডভাইজারের অফিসে কালকে সকাল 11টার সময় নিয়ে যাবে। দর্শক শুনছিলেন বিসিএস পরীক্ষার্থী যারা এসেছে এখানে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি নিয়ে তাদের একজনের কথা, এবং তাদের সাথে যে কথাটি হয়েছে সেটা হচ্ছে আগামীকাল তাদের এখান থেকে প্রতিনিধি প্রধান উপদেষ্টার কাছে যাবেন। এবং আমরা যদি আরেকজনের কথা একটু যারা এখানে আছেন তাদের একটু কথা শোনার আসলে চেষ্টা করি। আচ্ছা, আসলে আমাদের পদযাত্রা মূলত আমরা এটা লাস্ট ওভার হিসাবে আমরা যমুনার দিকে পদযাত্রা করি। আগারগাঁও হচ্ছে পিএসসি ভবন থেকে যমুনা মার্চ, লং মার্চ। তো মূলত আমাদের যে আজকে সারাদিন আমাদের পিএসসির সামনে অবস্থান কর্মসূচি ছিল, যেটার মূল দাবি ছিল মূলত আমাদের পিএসসির সংস্কার, এটা মূল দাবি। এবং সেই দাবির সাথে সাথে ছিল আমাদের 44তম বিসিএসটা ক্লিয়ার করতে হবে, জুন মাসের মধ্যে ক্লিয়ার করে সেটা রেজাল্ট দিতে হবে জুনের 30 তারিখের মধ্যে। তারপরে হচ্ছে জুলাই, কারণ হচ্ছে 44-এ যারা ক্যাডার হবে তারা আবার 46-এ হচ্ছে বিসিএসে রিটেন দিচ্ছে। বিসিএস যে রিটেন যে কতটা মানসিক প্রেশার, যে শারীরিক যে প্রেশার পড়ে, সেটা একজন ক্যান্ডিডেট হিসাবে আমি বলতে পারবো, আমরা বলতে পারবো, কারণ আমি 3টা বিসিএস চলমান এবং সামনে 46 বিসিএস দিব। তো আমাদের দাবি হচ্ছে আমার 46 বিসিএসটা হচ্ছে জুলাইয়ের প্রথম দিকে নেওয়া হোক, যেটা হলে বিসিএসের জটটা চলে যায়। কারণ 44তম তখন
হচ্ছে ক্লিয়ার হয়ে গেলে তখন হচ্ছে 45তম রিটেনের রেজাল্ট দিয়ে দিবে, তারপরে ভাইবা শুরু হয়ে যাবে এবং তারপরে 46 বিসিএস নিয়ে নিলে আমাদের একটা পিএসসি যে জট ছিল সেটা কিন্তু হচ্ছে চলে যাবে। আর আমাদের যে জুলাই অভ্যুত্থান ছিল সেটার মূল কেন্দ্র ছিল এই চাকরি প্রার্থী কেন্দ্রিক, কিন্তু আসলে 9 মাস হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা সেই প্রত্যাশা পূরণ হয়নি। চাকরি প্রার্থীরা আমরা এখনো পর্যন্ত হতাশ, এখন পর্যন্ত আমরা পিএসসিকে গতিশীল দেখতে পারছি না। একটা বিশেষ পর্যন্ত 9 মাসে ক্লিয়ার হতে পারে না, যেটা আমাদের সবাইকে একটা আশাহত করছে। এবং আমরা যে আবার মাঠে নামছি চাকরি প্রার্থীরা, এটার জন্য আমরা এই পিএসসিকে তীব্র নিন্দা করি এবং পিএসসি আমাদের লাঠিচার্জ পর্যন্তও করেছে, সেটার জন্য আমরা পিএসসি তীব্র নিন্দা করছি। প্রশ্ন হচ্ছে, আপনারা তো জুলাইয়ে যে আন্দোলন করেছিলেন মূলত কোটা বিরোধী এবং পরবর্তীতে নিয়োগ সংক্রান্ত, এই জায়গা থেকে আপনাদের প্রতিনিধি বর্তমানে সরকারে আছে, সেই জায়গা থেকে আপনাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা এখন পর্যন্ত পূরণ হয়নি আপনারা বলছেন, সেক্ষেত্রে তাদের কাছে কি আপনারা গিয়েছেন? না, আসলে তাদের কাছে যাওয়ার আসলে ওয়ে বলতে হচ্ছে আমরা এনসিপির মাধ্যমে, এনসিপিও হচ্ছে পিএসসিকে স্মারকলিপি দিয়েছে, আমরা ওইটারও বাস্তবায়ন চাই। কিন্তু পিএসসি অনড় আছে, তারা 46 বিসিএস 8 মেতেই নিবে। এবং আমার কাছে কেন জানি সন্দেহ মনে হচ্ছে পিএসসি কেন 8 মেই আছে, 46 কেন বারবার 46, 44, 45 এই দিকে কোনো কথাবার্তা নাই। 44 শেষ করে তারা ইজিলি 46 নিতে পারত, কিন্তু এখানে আমাদের কাছে মনে হচ্ছে একটা কিন্তু আছে, যেটা পিএসসি পরীক্ষা দিয়েছেন আপনি? জি আমি হয়েছেন জি উত্তীর্ণ হয়েছেন 44? হ্যাঁ, আমি 44-এর ভাইবা প্রার্থী। তাহলে আপনাদের এই জটলা কেন? আমরা চাচ্ছি 44টা ক্লিয়ার হোক, কারণ আমরা সেই 2021 সালে বিজ্ঞপ্তি দিয়েছে, 22, 23, 24, 25 সাল পর্যন্ত চলে আসে, 4টা বছর হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের 44 বিসিএস ক্লিয়ার হচ্ছে না। এটা আসলে আমাদের মানে একটা চাকরি প্রার্থী, বিসিএস প্রার্থী হিসেবে এটা যে কত পরিমাণের একটা মানসিক যন্ত্রণা সেটা আমরাই বুঝতে পারবো। তো আমরা চাই এই পিএসসি আগের মতো বিএসসি না থাকুক, নতুন বাংলাদেশের বিএসসি নতুনভাবে হবে এবং আমাদের বেকার বান্ধব হবে এবং তরুণ সমাজকে প্রত্যাশা দেখাতে পারবে যে নতুনভাবে তারা এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে পিএসসিকে স্বচ্ছ ও গতিশীলভাবে। আমরা দেখলাম যে আপনার একটু আগে পুলিশের সাথে কথা বললেন, সর্বশেষ একই কথা হয়েছে আমাদের সাথে? আচ্ছা, পুলিশের সাথে যেটা আমাদের কথা হয়েছে সেটা মূলত আমরা শেষ উপায় হিসাবে পিএসসি চেয়ারম্যান সাহেব উনি আমাদের কথাতে উনি অনড়, তিনি পরীক্ষা নিতেই অনড়। তো সেক্ষেত্রে আমরা লং মার্চ করছিলাম পিএসসি থেকে যমুনা, যে আমাদের শেষ ভরসা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, আমরা তার সাথে সাক্ষাৎ করব। কিন্তু এখন যেহেতু মানে একটা ফর্মাল বিষয় আছে, তো পুলিশ আমাদের বলেছেন সেটা আগামী কালকে 5 জনের প্রতিনিধি নিয়ে ওনার সাথে দেখা করতে কার্যালয়, তেজগাঁও কার্যালয়। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন এখানে বিসিএস পরীক্ষার্থীর একজনের কথা, যিনি এখানে এসেছিলেন এবং তিনি যেমনটা বলছিলেন যে পিএসসি সংস্কার, এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে যেমনটা দেখেছিলেন যে বিসিএস পরীক্ষার্থী যারা আছে তাদের সাথে কিন্তু পুলিশের কথোপকথন হয়েছে এবং তারা একটি স্মারকলিপি জমা দিয়েছে, যার প্রেক্ষাপটে পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর থেকে জানানো হয়েছে আগামীকালকে কিন্তু তাদের এই সমস্যাটার আসলে একটি সমাধান আসতে পারে, যেমনটি আমরা শুনছিলাম। আমরা যদি আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। প্রশাসন থেকে যেটি জানানো হয়েছে যে আগামীকালকে আপনাদের একটা প্রতিনিধির সাথে বসা হবে, এরকম কিছু কতটুকু আশ্বস্ত হয়েছেন এই কথায়, এবং এই যে পরীক্ষার তারিখ নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে, এই জটিলতা আসলে কীরকম দেখছেন? দেখেন, পিএসসিতে আমরা বিগত বেশ কয়েকদিন ধরে ওনাদের সাথে কথা হচ্ছে, ওনারা ওনাদের মতামত শিফট করতেছে। তো আমরা যে খুব বেশি যে আশা পাচ্ছি সেটা আমরা বুঝতে পারতেছি না। এখন দেখা যাক আগামীকালকে কী হয়। আপনার কয় দফা দাবি নিয়ে এই স্মারকলিপি জমা দিয়েছেন? আমাদের বেশ কয়েকটা দফা ছিল, তার মধ্যে আমাদের একটাই কথা ছিল যে বিসিএসের প্রত্যেকটা যে বিসিএস 44 থেকে 46 পর্যন্ত এগুলো যেন একটা শৃঙ্খলার মধ্যে থাকে, এগুলো যেন তাদের নিজস্ব সময়টা মেনটেন করে, একটার আগে আরেকটার পরে আরেকটা, এবার বারবার শিফটিং, এটা আমাদের সমস্যা হচ্ছে। ধন্যবাদ। দর্শক শুনছিলেন আসলে বিসিএস পরীক্ষার্থী যিনি এখানে এসেছিলেন তার কথা। আমরা এই মুহূর্তে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনের যে রাস্তাটি আছে, এখনও কিন্তু তারা সেখানে অবস্থান নিয়েছেন এবং বিপরীত পাশে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এখনও দাঁড়িয়ে আছে। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ আপডেট। এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে এতক্ষণ আমি ছিলাম মিঠুন রাজ। ধন্যবাদ সবাইকে।